আজকের ঘটনাটি এমন একটি ভয়ঙ্কর ঘটনার উপর ভিত্তি করে যা আজ থেকে অনেক বছর আগে ঘটেছিল। এই ঘটনাটি একজন রিক্সা চালকের জীবনের অভিজ্ঞতা। রিক্সা চালক ভাইয়ের নাম মঞ্জুর আলী। মঞ্জুর ভাই নিজের ঘটনা বলতে গিয়ে বলেন, আমার আসল বাড়ি ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি গ্রামে। আজ থেকে প্রায় 30 বছর আগে আমি কাজের খোঁজে ঢাকায় চলে আসি। তখন আমার অবস্থা খুব একটা ভালো ছিল না। ঢাকায় এসে প্রথম দিকে আমি সবজির ব্যবসা করতাম। ভোরবেলা বাজার থেকে সবজি কিনে এনে বিভিন্ন এলাকায় বিক্রি করতাম, কিন্তু ধীরে ধীরে কিছু টাকা জমাতে পারি। তখন আমি একটা পুরনো রিক্সা কিনে ফেলি। এরপর থেকে সবজির কাজের পাশাপাশি রিক্সাও চালাতে শুরু করি। এতে আমার আয়ও মোটামুটি ভালো হচ্ছিল। তখন আমার বাসা ছিল মিরপুর এলাকার কাছাকাছি। সেই কারণে আমি বেশিরভাগ সময় যাত্রী তুলতাম মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া আর আগারগাঁও এই দিকের রাস্তা থেকে। মাঝে মাঝে যদি একটু দূরের যাত্রী পেতাম তাহলে কারওয়ান বাজার বা সদরঘাট পর্যন্ত চলে যেতাম। এর বেশি দূরে সাধারণত যেতাম না, কারণ দিনের বেলায় আমাকে আবার সবজির কাজও করতে হতো। এই ঘটনাটা আজ থেকে প্রায় 30 বছর আগের। সেই সময় ঢাকার পরিস্থিতি একটু অস্থির ছিল বিভিন্ন কারণে। সেদিন সকালবেলা আমি কাজে বের হতে পারিনি, তাই সারাদিন ঘরেই ছিলাম। কিন্তু রাতে হঠাৎ মনে হলো হয়তো এই সময় কিছু যাত্রী পাওয়া যেতে পারে, কারণ তখন শহরে গাড়ি বা অন্যান্য পরিবহন খুব একটা চলছিল না। ফলে অনেক মানুষেরই যাতায়াতে কষ্ট হতো। এই ভেবেই আমি রাতের দিকে রিক্সা নিয়ে বের হওয়ার সিদ্ধান্ত নিলাম। মঞ্জুর ভাই তার ঘটনার পরের অংশে বলেন, আপনারা হয়তো জানেন এখন যে এলাকাগুলোতে অনেক বাড়িঘর আর লোকজন দেখা যায়, আজ থেকে প্রায় 30 বছর আগে সেই জায়গাগুলো এতটা বসতিপূর্ণ ছিল না। বিশেষ করে মিরপুরের কিছু দিক তখন অনেকটা ফাঁকা পড়ে থাকতো। চারদিকে বড় বড় খালি জমি, মাঝে মধ্যে ঝোপঝাড় আর অন্ধকার রাস্তা। এই ছিল সেই সময়ের দৃশ্য। তবুও কিছু মানুষ সেখানে বাস করত। আজও আমার খুব পরিষ্কার মনে আছে, সেদিন আমি গাবতলীর দিক থেকে মিরপুরের দিকে একজন যাত্রী নিয়ে এসেছিলাম। যাত্রীকে নামিয়ে দিয়ে আমি বাড়ির দিকে ফিরছিলাম। রাস্তার একটা অংশ ছিল বেশ নির্জন আর অন্ধকার। রাত তখন প্রায় 12টা 30 মিনিট। আমি ঠিক করেছিলাম আর কোনো যাত্রী নেব না, সোজা বাড়ি চলে যাব। ঠিক তখনই হঠাৎ দেখি একজন বৃদ্ধা মহিলা দৌড়ে এসে আমার রিক্সার সামনে দাঁড়ালেন। তিনি 2 হাত জোর করে আমাকে রিক্সা থামানোর ইশারা করছিলেন। রাস্তা তখন এতটাই নির্জন ছিল যে চারপাশ কোনো মানুষের শব্দ ছিল না। তাছাড়া ঘটনাটা ছিল শীতকালে রাত। শীতকালে গভীর রাতে এমনিতেই চারদিকে একটা অদ্ভুত নীরবতা থাকে। সেই নীরবতার মধ্যে যদি হঠাৎ কোনো বৃদ্ধা মহিলা হাত জোর করে দাঁড়িয়ে থাকে তাহলে যে কারো কাছেই বিষয়টা একটু অদ্ভুত লাগবে। আমি রিক্সার গতি একটু বাড়িয়ে তার কাছে গিয়ে থামালাম। আমি বললাম, আম্মার সব ঠিক আছে তো? বৃদ্ধা মহিলা খুব কাঁপা গলায় বললেন, বাবা তুমি কি আমাকে একটু মিরপুরের ওই পাশের এলাকায় পৌঁছে দেবে? খুব দূর না, কাছেই। আমি খুব পেরেশানে আছি বাবা, আমার বাচ্চারা অসুস্থ, আমাকে একটু তাড়াতাড়ি সেখানে নিয়ে চলো। আমি তখন বললাম, হ্যাঁ আম্মা অবশ্যই, আপনি বসেন। সত্যি বলতে তখন আমার মনে হলো এটা একটা ভালো কাজ হবে, তাই আমি টাকার কথা একবারও জিজ্ঞেস করিনি। বৃদ্ধা মহিলাকে রিক্সায় বসতে বললাম এবং যত দ্রুত সম্ভব রিক্সা চালিয়ে তার বলা দিকের রাস্তার দিকে যেতে লাগলাম। কিন্তু রাস্তায় যেতে যেতে একটা বিষয় আমার বারবার চোখে পড়ছিল। আম্মা রিক্সার পেছনে বসে একটানা কাঁদছিলেন। আমি বারবার তাকে সান্ত্বনা দিচ্ছিলাম, আম্মা চিন্তা করবেন না, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে, আপনার বাচ্চারা ভালো হয়ে যাবে, আপনি কাঁদবেন না, আপনি তো বড় মানুষ। কিন্তু আমার কথা যেন তার কানে যাচ্ছিলই না। তিনি একটানা কাঁদতেই থাকলেন। এরপর হঠাৎ তিনি কিছু পড়তে শুরু করলেন। কিন্তু অদ্ভুত বিষয় হলো তিনি যে ভাষায় পড়ছিলেন সেটা আমি বুঝতেই পারছিলাম না। শুনতে মনে হচ্ছিল যেন কোনো দোয়া বা কালাম পড়ছেন, কিন্তু ভাষাটা
আমার কাছে একেবারেই অচেনা ছিল। আমি বুঝতেই পারছিলাম না সেগুলো সত্যিই কোনো দোয়া ছিল নাকি অন্য কিছু। মঞ্জুর ভাই তার ঘটনার পরের অংশ বলতে গিয়ে বলেন, আম্মা তখনও রিকশার পেছনে বসে কাঁদছিলেন আর মাঝে মাঝে এমন এক ভাষায় কিছু পড়ছিলেন যা আমি জীবনে কখনো শুনিনি। আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি সেটা কোন ভাষা ছিল, তবে আমার মনে হচ্ছিল ভাষাটা যেন রাশিয়ান বা সেই ধরনের কোনো বিদেশি ভাষার মতো শোনাচ্ছিল। তিনি একটানা সেই শব্দগুলো পড়েই যাচ্ছিলেন, যেন কোনো কালাম বা দোয়া পড়ছেন, হয়তো নিজের ভাষায় কোনো পবিত্র কিছু পড়ছিলেন। আমি সত্যি জানি না, আমি শুধু এতটুকুই বুঝতে পারছিলাম যে তিনি অন্য কোনো অচেনা ভাষায় কিছু পড়ছিলেন। এদিকে আমি রিকশা যতটা সম্ভব দ্রুত চালিয়ে যাচ্ছিলাম। আম্মা আমাকে মিরপুরের ভেতরের ছোট ছোট গলিগুলোর মধ্য দিয়ে নিয়ে যেতে লাগলেন। তিনি বারবার বলছিলেন, এইদিকে নাও, এখন এই গলিতে ঢোকো, এরপর সামনে থেকে ডানে যাও। আমি তার কথা মতোই রিকশা চালাচ্ছিলাম। কিছুক্ষণ পরে তিনি আমাকে এমন একটি গলিতে নিয়ে গেলেন যেখানে তখন নির্মাণ কাজ চলছিল। সেই গলিতে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছিল, কিন্তু আশেপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না। পুরো জায়গাটা প্রায় ফাঁকা পড়েছিল, শুধু একটা সোজা সরু গলি, আর সেই গলি দিয়ে সামনে আরেকটা গলির সাথে মিলেছিল। রাস্তার পাশে কয়েকটা গাছপালা দাঁড়িয়েছিল। চারপাশে এতটাই নির্জন ছিল যে মনে হচ্ছিল এখানে কেউ থাকে না। তাছাড়া সেই দিন ছিল কনকনে শীতের রাত। আমি গলায় একটা মাফলার পেঁচিয়ে রেখেছিলাম, তবুও ঠান্ডা যেন হাড়ের ভিতর ঢুকে যাচ্ছিল। আমি পেছনে ফিরে আম্মাকে বললাম, আম্মা, খুব ঠান্ডা পড়ছে, আপনার কি কিছু দরকার? চাইলে আমি আমার মাফলারটা আপনাকে দিতে পারি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আম্মা কোনো উত্তরই দিলেন না। আমি ভাবলাম হয়তো বেচারি খুব চিন্তায় আছেন, তাই কিছু বলছেন না। আমি চুপচাপ রিকশা চালাতে থাকলাম। কিছুক্ষণ পরে আমি আবার জিজ্ঞেস করলাম, আম্মা, এখন আমি কোথায় থামাবো আপনি বলুন। কিন্তু এবারও কোনো উত্তর এলো না। ঠিক তখনই হঠাৎ এমন একটা ঘটনা ঘটল যা আমি আজও মনে করলে গায়ে কাটা দেয়। হঠাৎ দেখি আম্মা তার হাত সামনে বাড়ালেন, কিন্তু সেই হাতটা ছিল একেবারেই অস্বাভাবিকভাবে লম্বা। আমি যখন তাকে রিকশায় তুলেছিলাম তখন তার হাত ছিল একদম স্বাভাবিক, সাধারণ মানুষের মতো, কিন্তু এখন মনে হচ্ছিল তার হাত যেন অস্বাভাবিকভাবে অনেক দূর পর্যন্ত লম্বা হয়ে গেছে। তিনি সেই লম্বা হাতটা সামনে বাড়িয়ে একটা জায়গার দিকে ইশারা করে বললেন, এই বাড়ির পাশে রিকশা থামাও। আমি সামনে তাকিয়ে দেখি ওটা আসলে কোনো ঠিকঠাক বাড়ি ছিল না। উপরে শুধু চাটাই ঝুলিয়ে রাখা, যেন কেউ অস্থায়ীভাবে একটা ছোট ঘর বানিয়ে রেখেছে। মনে হচ্ছিল জায়গাটা কেউ অস্থায়ীভাবে ব্যবহার করছে। আর সেই নির্জন অন্ধকার গলির মধ্যে সেই অস্থায়ী ঘরটা দেখতে আরো বেশি অদ্ভুত লাগছিল। মঞ্জুরুল ভাই আরো বলেন, সামনের যে ঘরটার দিকে আম্মা আমাকে থামাতে বলেছিলেন সেটাকে দেখে আমার মনে হচ্ছিল খুব পুরনো কোনো বাড়ি। এমন লাগছিল যেন বহু বছর আগে তৈরি করা মাটির ভেতরে বসে থাকা এক ধরনের ঘর। দেখে মনে হচ্ছিল হয়তো জায়গাটা শিগগিরই ভেঙে ফেলা হবে, কারণ এখন তো সেই এলাকায় অনেক নতুন বিল্ডিং আর ফ্ল্যাট তৈরি হয়ে গেছে। কিন্তু তখন জায়গাটা ছিল একেবারেই পুরনো আর নির্জন। আমি সেই দৃশ্য দেখে অকারণেই খুব ভয় পেয়ে গেলাম। তার উপর যখন আমি আবার পেছনে ফিরে আম্মার হাতের দিকে তাকালাম তখন দেখলাম তার হাতটা এখনো অস্বাভাবিকভাবে লম্বা হয়ে আছে। আমি ধীরে ধীরে তার মুখের দিকে তাকালাম, আর তখনই আমার বুকটা যেন ধক করে উঠল। তার মুখটা ছিল একবারে মৃত মানুষের মতো, যেমন কোনো মৃতদেহ কিছুক্ষণ ঘরে পড়ে থাকলে মুখটা সাদা ঠান্ডা হয়ে যায়, ঠিক তেমনই তার মুখে যেন এক ফোঁটা রক্তও নেই। চোখ দুটো খুব অদ্ভুত লাগছিল, চোখের তারা যেন উপরে উঠে গিয়েছিল। আর তিনি তখনও একটানা কাঁদছিলেন। এই দৃশ্য দেখে আমার শরীরের ভেতর যেন হঠাৎ করে বরফ ঢেলে দেওয়া হলো। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, আম্মা, আপনি নেমে যান, তাহলে আমি চলে যাই, আমারও তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। সত্যি বলতে
তখন আমার মনে খুব স্পষ্ট একটা অনুভূতি হচ্ছিল, এটা কোনো মানুষ না। আমার ভেতরে এমন এক অদ্ভুত ভয় ঢুকে গিয়েছিল যে শরীরের সব লোম খাড়া হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল আমার চারপাশে যেন কোনো অদ্ভুত অশুভ কিছু উপস্থিত আছে, যেন কোনো খারাপ মাখলুক আমার সামনে দাঁড়িয়ে আছে। আর সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল আম্মা ছাড়া সেটা আর কেউ হতে পারে না। তার থেকেও অদ্ভুত বিষয় ছিল আরেকটা। যখন তিনি প্রথমে আমার রিকশায় উঠেছিলেন তখন তার হাতে কোনো থলে বা কোনো জিনিসপত্রই ছিল না, কিন্তু যখন তিনি রিকশা থেকে নামলেন তখন আমি স্পষ্ট দেখলাম তার হাতে একটা হার। সেই দৃশ্যটা এতটাই অস্বাভাবিক ছিল যে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আরও একটা বিষয় আমি খেয়াল করলাম, তিনি ঠিকভাবে হেঁটে যাচ্ছিলেন না। মনে হচ্ছিল যেন তিনি মাটির উপর দিয়ে ভেসে ভেসে এগিয়ে যাচ্ছেন। তার পা আসলে মাটিতে পড়ছিল কিনা সেটা বোঝা যাচ্ছিল না, কারণ তিনি শাড়ি পরেছিলেন আর শাড়ির নিচে পা দেখা যাচ্ছিল না। কিন্তু যেভাবে তিনি সামনে এগিয়ে যাচ্ছিলেন সেটা ছিল সম্পূর্ণ অস্বাভাবিক। এরপর তিনি ধীরে ধীরে সেই চাটাই দিয়ে ঢাকা অন্ধকার ঘরের দিকে এগিয়ে গেলেন। আর ঠিক সেভাবেই সেই অন্ধকারের ভিতরে ঢুকে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেলেন। সেই মুহূর্তে আমি পুরোপুরি বুঝে গেলাম তিনি মানুষ ছিলেন না। আমি যখন নিজের বুকের ওপর হাত রাখলাম তখন আমার হৃৎপিণ্ড এত জোরে ধুকপুক করছিল যে মনে হচ্ছিল বুকের ভেতর থেকে বেরিয়ে আসবে। ভয়ে আমার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে আমি তাড়াতাড়ি করে রিকশা ঘুরিয়ে পেছনের দিকে চালাতে লাগলাম। আর ঠিক তখনই আমি স্পষ্ট শুনতে পেলাম রিকশার পেছন থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ। আমি যখন রিকশা ঘুরিয়ে পেছনের দিকে তাকালাম তখন দেখলাম সত্যি রিকশার পেছনে একটা হাড় পড়ে আছে, হাড়ের একটা টুকরো, যেটা দেখে আমার বুকের ভেতরটা হঠাৎ করে কেঁপে উঠল। সেই মুহূর্তে আমার মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা আসলো। মনে হলো এটা হয়তো কোনো জাদু বা খারাপ কিছু করার জন্য ব্যবহার করা হয়। যদি আমি এটাকে হাতে ধরি তাহলে হয়তো আমার ওপর কোনো খারাপ প্রভাব পড়তে পারে। এই ভয়ে আমি হাতটাকে ছুলামই না। আমি দ্রুত রিকশা চালিয়ে সোজা মেইন রোডের দিকে চলে গেলাম। মেইন রোডে গিয়ে একটা পানের দোকানের কেবিনের পাশে রিকশা থামালাম। তারপর রিকশার সামনে রাখা একটা পুরনো থলি দিয়ে সেই হাতটাকে তুলে নিয়ে দূরে ফেলে দিলাম। কিন্তু ভয় আর আতঙ্কে তখন আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। শীতের রাত হওয়া সত্ত্বেও আমার শরীর দিয়ে ঠান্ডা ঘাম পড়তে লাগলো। তারপর আর কোথাও দাঁড়াইনি, সোজা নিজের বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পরে আমি সেই জায়গায় পৌঁছালাম যেখানে প্রতিদিন রাতে আমি আমার রিকশা পার্ক করে রাখতাম। কিন্তু সেখানে পৌঁছে আমি যে দৃশ্যটা দেখলাম সেটা দেখে আমার বুকটা আবার ধক করে উঠল। সেই জায়গাতে আবার পড়ে আছে একটা সাদা হার। দেখে মনে হচ্ছিল যেন মানুষের হাতের মতো। আমি বুঝতেই পারছিলাম না এটা এখানে কিভাবে এলো, কারণ কিছুক্ষণ আগেই তো আমি সেই হারটাকে দূরে ফেলে দিয়েছিলাম। এই দৃশ্য দেখে আমি এতটাই ভয় পেয়ে গেলাম যে রিকশাটা অন্য জায়গায় পার্ক করলাম এবং হাটটার দিকে আর একবারও না তাকিয়ে সেখান থেকে চলে গেলাম। বাড়িতে গিয়ে আমি কারোর সাথে কোনো কথা বলিনি, চুপচাপ শুয়ে পড়লাম। বাড়ির লোকেরা ভাবলো হয়তো আমার শরীর খারাপ হয়েছে, তাই আমি কিছু বলছি না। কিন্তু সত্যি বলতে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে সেই রাতের ঘটনা কাউকে বলার মতো অবস্থায় ছিলাম না। আজ সেই ঘটনার 30 বছর কেটে গেছে। আল্লাহর রহমতে আমার কোনো ক্ষতি হয়নি, কিন্তু আজও একটা প্রশ্ন আমার মনে ঘোরে। আমি যে হাটটা রাস্তার পাশে দেখেছিলাম বা ফেলে দিয়েছিলাম সেটা আমার বাড়ির কাছে কিভাবে পৌঁছে গেল? আর পরের দিন সকালে যখন আমি সেই জায়গায় গিয়েছিলাম হাটটা আর সেখানে ছিল না। আর সেই রহস্যময় মহিলাটা, তিনি আসলে কে ছিলেন? ভালো কিছু ছিলেন নাকি খারাপ কিছু? আজও আমি জানি না। সো লিসেনার্স, এই ছিল মঞ্জুরুল ভাইয়ের সে ভয়ঙ্কর অভিজ্ঞতা। একই জায়গা নিয়ে আরেকটি ঘটনা আছে যেটি আমাদের সাথে শেয়ার করেছেন রিয়াজ হোসেন এবং তার ভাই আলী।
তাদের দুইজনকে অনেক ধন্যবাদ। এখন আপনারা শুনবেন দ্বিতীয় ঘটনা, যেটি আমাদের সাথে শেয়ার করেছেন রিয়াজ হোসেন এবং তার ভাই আলী। রিয়াজ ভাই বলেছিলেন এই ঘটনাটা খুব বেশি দিনের আগের নয়, কয়েক বছর আগের কথা। আমার এক খালা ঢাকার মিরপুর এলাকায় একটি নতুন ফ্ল্যাটে শিফট হয়েছিলেন। তখন তিনি নতুনই সেখানে উঠেছিলেন, মাত্র 2 থেকে 3 দিন হয়েছে। একদিন আমার মা বললেন, চলো খালার বাসায় একটু ঘুরে আসি, নতুন বাসায় উঠেছে, দেখা করে আসা উচিত। তারপর আমরা পুরো পরিবার মিলে খালার বাসায় গেলাম। খালার বাসায় গিয়ে আমরা সবাই বসে গল্প করছিলাম। নতুন বাসা, নতুন পরিবেশ, সব মিলিয়ে বেশ ভালোই সময় কাটছিল। রাত তখন প্রায় 1টা বাজে। আমরা তখনও বসে কথা বলছিলাম। হঠাৎ আমার বাবার নজর পড়ল বাড়ির বাইরের দিকে একটা গাছের কাছে। সেখানে একজন মহিলা দাঁড়িয়েছিলেন। মনে হচ্ছিল তিনি তার কোলে একটা ছোট্ট শিশু নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল তিনি একদম নীরবভাবে দাঁড়িয়েছিলেন, আর তার চোখ দুটো অদ্ভুতভাবে ঝলমল করছিল। আমার বাবা বিষয়টা দেখে একটু অবাক হলেন। তিনি খালাকে জিজ্ঞেস করলেন, ওই মহিলাটাকে এত রাতে গাছের নিচে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে কেন? খালা বললেন, আমি তো ঠিক জানি না, আপনারা চাইলে বাইরে গিয়ে দেখে আসতে পারেন। আমি তো নিজেও নতুন এখানে উঠেছি, যদি কোনো সমস্যা হয়। শেষ পর্যন্ত আমার বাবা বিষয়টা দেখার জন্য বাইরে বের হলেন, কিন্তু বাইরে গিয়ে তিনি যে দৃশ্য দেখলেন সেটা ছিল সত্যিই অদ্ভুত। যে মুহূর্তে তিনি গাছটার দিকে এগিয়ে গেলেন, মহিলাটা হঠাৎ করে দৌড় দিতে শুরু করলেন। তিনি কোলে বাচ্চা নিয়ে দৌড়ে কয়েক কদম এগোলেন, আর ঠিক আমার বাবার চোখের সামনে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেলেন, যেন তিনি কখনো সেখানে ছিলেনই না। এই দৃশ্য দেখে বাবা পুরোপুরি নিশ্চিত হয়ে গেলেন ওটা কোনো সাধারণ মানুষ ছিল না, সম্ভবত সেটা ছিল জিন জাতীয় কোনো সত্তা। তবে আল্লাহর রহমতে আমাদের পরিবারের কারো কোনো ক্ষতি হয়নি। কিন্তু আমার বাবা বিষয়টা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে গেলেন, কারণ আমার খালা তো নতুন করে এই বাসায় উঠেছেন। পরে তিনি একজন ধর্মীয় আলেমকে ডেকে আনেন। হুজুর এসে সেই জায়গায় কিছু দোয়া ও আমল পড়ে দেন। এরপর থেকে আর কখনো সেই গাছের নিচে ওই রহস্যময় মহিলাকে দেখা যায়নি। তিনি আসলে কে ছিলেন সেটা আজও কেউ জানে না। এই ছিল আমাদের ভাই রিয়াজ হোসেনের শেয়ার করা সে অদ্ভুত ঘটনা। তাকে ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনা দুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঘটনা দুটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর যদি আপনারা চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শেষে আমি সবাইকে বলতে চাই, নিজের খেয়াল রাখুন, সুখী থাকুন, সমৃদ্ধ থাকুন এবং দোয়ায় সবাইকে বিশেষভাবে মনে রাখুন। আল্লাহ হাফেজ।